ভুইয়া বাড়ির সবাই উপস্থিত ছিল সেখানে। সাদাফ, আরাফ, উষা, সাগর বাদে। সোহেব খান, নেহাল আর আলিফ কারোরই দ্বিমত ছিল না এই প্রস্তাবে। সবাই যেন এতেই খুশি। সাগর তখন ওয়াশরুম থেকে বের হয়ে বেডের উপরে একটা কালো বক্স দেখতে পায়, যার উপরে রেড আর্টিফিশিয়াল ফুল দেওয়া। বোঝাই যাচ্ছে কোনো গিফট এটা। কিন্তু সে একটু চিন্তায় পড়ল, এই অসময়ে এত সকালে কে গিফট রেখে যাবে। সাত পাঁচ না ভেবে বক্সটা খুলে সে। বক্সের ভেতরে একটা গাঢ় নেভি ব্লু রঙের পাঞ্জাবি নজরে এলো প্রথমেই, সাথে ব্র্যান্ডেড ওয়াচ, ব্র্যান্ডেড পারফিউম। একটা ওয়ালেটও নজরে পড়ল তার। মনটা পুলকিত হলো। সব কিছু যেন তার পছন্দ মতো, আর প্রত্যেকটা জিনিস এতটা স্ট্যান্ডার্ড আর ইউনিক ডিজাইনের। কিন্তু সে গেস করতে পারল না কে দিল এসব। একবার মাথায় এলো উষা দিয়েছে হয়তো, পরে আবার ভাবলো ও আবার এসব কিনলো কখন। সাগর বিছানায় বসে নড়েচড়ে দেখছিল পাঞ্জাবিটা। তখনই অদূর থেকে ভেসে আসে এক মিহিস্বর। পছন্দ হয়েছে শান্দ্রিলের আব্বু? কি বলবে সাগর, ও তো বিস্ময়ে হতবাক। মনে তোলপাড় চলছে। সময়ের চাকা থেমে থাকেনি। নদীর স্রোতের মতোই গড়িয়ে গেছে রমজানের দিনগুলো। কত অজান্তেই দিনগুলো উড়ে গেল। মুঠোর ফাঁক গলে যেভাবে বালুকণা নিঃশব্দে ঝরে পড়ে, ঠিক সেভাবেই অদৃশ্য স্রোতের মতো ভেসে গেল দিনগুলো। সুন্দর মুহূর্তগুলো কেমন নিঃশব্দে ছুটে যায়, ঠিক ভোরের শিশিরের মতো সূর্যের আলোয় মিলিয়ে যায়। চোখের পলকেই দিনগুলো ফুরোয়। স্মৃতি কেবল থেকে যায় সময়ের সাক্ষী হয়ে। ক্ষণিকের মাঝেই শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে রহমতের এই মাস। চারদিকে এখন ঈদের আলোড়ন, রাস্তাঘাটে উৎসবের রং। ঘরে ঘরে চলছে ঈদ প্রস্তুতির প্রাণচাঞ্চল্য। আগামীকালই পবিত্র ঈদ উল ফিতর। সবার মনে আনন্দের স্রোত, সকলের মাঝে নতুন এক ভোরের প্রত্যাশা। মুসলমানদের জন্য বছরের সবচেয়ে হাসি খুশির দিন হলো ঈদের দিন। ঘরে ঘরে স্বজনদেরকে নিয়ে চলছে বাহারি রকমের আয়োজন। শপিং মলগুলোতে এখনও মানুষের উপচে পড়া ভিড়। ভুইয়া বাড়িতেও ঈদের জমজমাট আয়োজন। ইফতার শেষে সকলেই বসে আছে ড্রয়িং রুমে। বাসায় মেয়ে যেহেতু উষা একাই, তাই সাগর গিয়েছে আরিশাকে আনতে। স্বামীন আসবে ঈদের দিন দুপুরে। কিচেনে হরেক রকমের ডেজার্ট বানাতে ব্যস্ত লিপি বেগম আর মারিয়া জামান। লিপি বেগম রসিকতা করেই বললেন, এবার আরাফের বিয়েটা নিয়েও ভাবতে হবে। আকদ না হয় করিয়ে রাখি আমরা। তানহাদের পরীক্ষা শেষ না হয় সাগর আর উষার রিসেপশনের সাথে তাদের বিয়ের আয়োজনটাও করা যাবে। তা তো তুমি ভুল কিছু বলনি ভাবি, কিন্তু আরাফের আরও মাসেকখানেক বাকি আছে অনার্সটা শেষ হতে। মাস্টার্সে অ্যাডমিন নিয়েই সে ব্যবসায় হাত দিবে। তখন তানহার বাবা মায়েরও আপত্তি থাকবে না। আর তানহাও তো ছোট, বিয়ে হলে দেখবে মন মানসিকতা অন্যরকম হয়ে যাবে, দায়িত্ব বাড়বে। উষাকেই দেখো না, বেচারি 2 মাস হয়ে গেল, প্রায় পড়ালেখা থেকে কতটা দূরে আছে সে। মারিয়া জামানের কথায় তপ্ত শ্বাস ফেললেন লিপি বেগম। কিছুটা চিন্তিত হয়েই বললেন, মেয়েটার উপর দিয়ে তো আর কম ঝামেলা যায়নি, তবে আমার বিশ্বাস আমাদের উষা ঠিক ভালো করবে। কথাটা শেষ করে কিছুক্ষণ চুপ রইলেন লিপি বেগম। একটু থেমে আবারও প্রফুল্ল চিত্তে বললেন, 2 দিন আগে তোমার ভাইজান বাবুকে ডেকে বলেছেন উষাকে নিয়ে এই ঈদের ছুটিতে ঘুরে আসতে। এতে করে দুইজনের মাইন্ড ফ্রেশ হবে, হানিমুনও হয়ে যাবে। সে কি ভাবি, খুব ভালো সিদ্ধান্ত। সাগর কি বলল পরে? যাবে বলেছে, হোটেল বুক করেছে শুনলাম। কোথায় যাচ্ছ? সেটা তো বলেনি। ঈদের দিন রাতেও রওনা দিবে ওরা, বলেছে তখন জানাবে। দুজনের কথার মাঝেই সাদা ফোন নিয়ে হাজির হয়। শামিন ভিডিও কল দিয়েছে, মা চাচির সাথে কথা বলতে চেয়েছে। তাই সাদা ফোন নিয়ে চলে এলো কিচেনে। রাফিদ বসে আছে সাদাফের বিছানায়, উষা পাশেই বসা, ল্যাপটপে মেহেদির ডিজাইন দেখছে। আরিশা এলেই দুজনে মিলে মেহেদি দিবে। আরাব গিয়েছে তানহাদের বাসায়। তানহার বাবা মা ওকে যেতে বলেছে। উষার মনোযোগ ল্যাপটপে নিবদ্ধ থাকলেও রাফিদের উসখুস ভাব উষার নজর এড়ায়নি। নিজের মধ্যে কৌতূহল দমিয়ে রাখতে না পেরে সংদিগ্ধ দৃষ্টিতে তাকালো ভাইয়ের দিকে। কৌতূহলী স্বরে জানতে চাইল, কি ব্যাপার ভাইজান, তোমার কেমন অস্থির লাগছে কেন? বোনের প্রশ্ন শুনে চোরা চোখে তাকায় রাফিদ। শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলে, কই অস্থির লাগবে কেন? সাদাফের জন্য অপেক্ষা করছি। উষা তাও বিশ্বাস করল না। ছোট ছোট চোখ করে তাকিয়ে রইল ভাইয়ের দিকে। রাফিদ সেই দৃষ্টি দেখে বলে, হোয়াট, এভাবে তাকিয়ে আছিস কেন? দেখছি এই যে তুমিও কেমন মিথ্যে বলতে শিখে গেছো, ফাঁকি দেওয়া হচ্ছে আমাকে। এই পর্যায়ে রাফিদ অপ্রস্তুতভাবে হাসার চেষ্টা করল।
নিজেকে নির্দোষ প্রমাণ করে বলল, ছি উশি, তুই ভুল ভাবছিস, এমন কিছুই না। তাহলে কেমন কিছু? কী নিয়ে কথা বলছো তোমরা? সাদাফ রুমে ঢুকতে ঢুকতে উষা আর রাফিদের উদ্দেশ্যে বলল কথাটা। রুমে এসে একটু বসে তিনজন নানান বিষয় নিয়ে কথা বলল। এরই মধ্যে রাফিদ উষার উদ্দেশ্যে বলল, যা তো উশি, ফ্রিজ থেকে একটা ঠান্ডা পানির বোতল আর কাঁচা আমের জুস রেখেছিলি মনে আছে? সেটা নিয়ে আয়। ভাইয়ের আদেশে সাত পাঁচ না ভেবেই রুম থেকে বের হয় উষা। উষা নিচে গেছে এতটুকু নিশ্চিত হতেই সাদাফের উদ্দেশ্যে রাফিদ বলল, এক্ষুনি রেডি হবি, উশির আড়ালে ও যেন কিছুই টের না পাই। আমি আগে বের হব, তারপর তুই ওকে কিছু বলতে পারবি না। রাফিদের কথায় বেশ ভাবনায় পড়ল সাদাফ। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল ভাইয়ের দিকে। রাফিদ ভাইয়ের মনের অবস্থা বুঝতে পেরে বলে, নুসরাতদের বাসায় যাব, ওরা এবার দেশে ঈদ করবে, গতকালকেই দেশে এসেছে। ঈদ উপলক্ষে কিছু গিফট তো দিতেই হবে, তাই না? সাদাফ অবাক পানে তাকিয়ে রয় রাফিদের দিকে। ঠোঁটের কোণে দুষ্টু হাসি, দুই ভ্রু নাচিয়ে অসভ্যের মতো মুখের অঙ্গভঙ্গি করে বলে, বাবা, এত দূর? ওরা না দেশের বাইরে সেটেল হয়েছে, তাহলে বিড়িতে এলো কেন? আমার রিকোয়েস্টে। রাফিদের নির্লিপ্ত জবাব। সাদাফ হতবাক হয়েই বলল, তোমার এক কথায় দেশে আসতে হবে কেন? এক কথায় আসেনি রে বাপ, অনেক রিকোয়েস্টের পর রাজি হয়েছে। ও ওর বাবা মাকে বুঝিয়েছে দেশে ঈদ করবে, তাই ইচ্ছে জেগেছে বিড়িতে ঘুরে উপভোগ করবে সে। আর মেয়ের রিকোয়েস্টে রাজি হয়েছেন। এখন এত কথা বন্ধ কর, উশি চলে আসবে, রেডি হ তুই, ও যেন টের না পাই। কেন, সে জানলেই কি? ওর থেকে লুকাতে চাইছো কেন? ও তো জানেই সব কিছু। তাহলে লুকাতে চাচ্ছি না, ভাইয়া না করে গেছে ওকে নিয়ে যেন আমরা না বের হই। বারবার বলে গেছে, ভাইয়া বলেছে দরকার হয় রাতে ভাইয়া নিজে ওকে সাথে নিয়ে ঘুরতে বের হবে। ওহো, তাই বলো, ঠিক আছে। আমি নিচে যাচ্ছি, সেখান থেকেই পানি খেয়ে বের হব। আমি গেটের বাইরে থাকবো, তোকে বাইক নিতে হবে না, আমার বাইক নিব, আর তোকে ট্যাক্স দিলে তুই বের হয়ে যাবি। ওকে বস। রাফিদ বাসা থেকে বেরিয়েছে 10 মিনিটের মতো হবে। রাফিদ বলেছে বন্ধুদের সাথে নাকি মোড়ের টং দোকানে আড্ডা দিবে, তাই প্রত্যুত্তরে আর কিছু বলেনি উষা। এবার সাদাফের বের হওয়ার পালা। সে রেডি হয়ে নিচে আসতেই মারিয়া জামান হাঁক ছাড়লেন। তুই আবার এই সময় কোথায় যাচ্ছিস? কোথাও না মা, নিচে যাব একটু, শুভ আসবে বলেছে। তা নিচে কেন? তুই ওকে বরং বাসায় নিয়ে আয়। আচ্ছা মা, আনবো। ঐশী কই? ওর বাবার কাছে গেছে। সাদাফ খুব খুশি হলো। যাক, বোনকে আর মিথ্যা বলতে হলো না। সে দ্রুত বেরিয়ে গেল সদর দরজা পেরিয়ে। ঢাকা শহরের অসহ্য জ্যাম পেরিয়ে মিরপুরে আসতে সাদাফ আর রাফিদের পুরো 1 ঘন্টা সময় লেগেছে। রাফিদরা আপাতত নুসরাতদের বাসা থেকে কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে। নুসরাত এখানেই আসতে বলেছে, তাই হাতে একটা গিফট বক্সও নিয়ে এসেছে। ভিতরে একটা শাড়ি আছে। আরাফ আর রাফিদ একসাথেই শাড়ি কিনেছিল। বলা বাহুল্য সাথে গালিব ভাইও ছিল। যদিও ওরা জিজ্ঞেস করেছিল কার জন্য কিনছে, প্রত্যুত্তরে গালিব বলেছিল স্পেশাল একজন। গালিব মুখে না বললেও তারা ঠিকই বুঝতে পেরেছে কার জন্য এই উপহার। আর এই উপহারগুলো তো উষাই পছন্দ করে কিনে দিয়েছে। সাদাব দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে বলল, এ ভাই, আর কত? ডেঙ্গু না হয়ে যায় তোমার শ্বশুরের এলাকায় এসে? কোথায় বাসায় বসে বসে এখন হরেক রকমের খাবার খাওয়ার কথা, আমার মনোহীনকে জ্বালানোর কথা, সেখানে আমি এখনও মশা কামড় খাচ্ছি। এখন তো আমার সুযোগ বুঝে চুমো খাও। রাফির চোখ গরম করে তাকাতেই সাদাব থেমে যায়। ঠোঁটের উপরে আঙুল চেপে ধরে চুপ থাকার ভান করে। আল্লাহ ওয়াস্তে ভাই, তুই একটু চুপ কর, এসেই যাবে মেয়েটা। সত্যি মিনিট দুয়েক পেরোতেই নুসরাতদের বিল্ডিং থেকে একটা মেয়েকে বের হতে দেখা যাচ্ছে। আপাদমস্তক কালো হিজাব দিয়ে ঢেকে রাখা, শুধু মুখটা দেখা যাচ্ছে। রাফিদ দূর থেকেই নিজের মায়াবিনীর দিকে তাকিয়ে থাকে। কতগুলো দিন পরে এই মুখটার দর্শন পাচ্ছে সে। মনটাতে যেন শান্তি লাগছে তার। নুসরাত যতই এগিয়ে আসছে রাফিদের হৃদস্পন্দন ততই গাঢ় হচ্ছে, অস্থির লাগছে। এমনিতেই গরম, আরও গরম লাগছে তার। শুধু কি রাফিদের একা এমন লাগছে, নুসরাতের নিজেরও তো ভয়ে শরীর অসাড় হয়ে আসছে। এক পা এগুলে আরও 2 পা পিছিয়ে যেতে ইচ্ছা করছে। সম্পর্কে জড়ানোর পরে এটাই তাদের প্রথম সাক্ষাৎ, তাও এভাবে লুকিয়ে। মেয়েটা ঘেমে নিয়ে অস্থির একেবারে, চোখ তুলে যেন তাকাতেই পারছে না। কখন যে দুজন দুজনের সামনে এসে দাঁড়িয়েছে সেই খেয়াল নেই। এদিকে 2 আহাম্মকের নাটক দেখে বিরক্ত সাদাফ। সে নিজেই আগ বাড়িয়ে বলে, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আমি আপনার ননদ সাফার।
সাদাফের কথায় ভ্রু কুঁচকে হতবম্ব চোখে তাকায় নুসরাত। ননদ মানে? এখানে ননদকে? সাদাফের থেকে চোখ সরিয়ে তাকায় রাফিদের দিকে, জিজ্ঞাসু দৃষ্টি তার। রাফিদ খুব লজ্জা পেল সাদাফের এমন আচরণে। সে সাদাফের দিকে গরম চোখে তাকালো। মেয়েটার সামনে মানিজ্জত শেষ করে দিচ্ছে হতচ্ছাড়াটা। সে রাগে হিসিয়ে বলল, হাদা, ওইটা ননদ হবে না। তুই কি মেয়ে? মেয়েরা ননদ হয়। রাফিদের কথায় সাদাফ জিভ কাটে, লজ্জিত ভীষণ সে। হাঁসফাঁস করে জবাব দেয়, ছি, আগে বলবে না তুমি? আমি কি সম্পর্কে এসব মারফেত বুঝি? নুসরাত ঠোঁট টিপে হাসে। রাফিদের থেকে সাদাফের কথা অনেক শুনেছে। ও যে এতটা ফানি সেটা ও বুঝেনি, আজকে নিজ চোখে দেখে বুঝলো। তুই আগ বাড়িয়ে বলতে গেলি কেন? সাদাফ অপ্রস্তুত হয়ে বলল, সরি ভাই। ভাবি, আপনি বলেন, আমি আপনার কি এনে হই? বাসুন নাকি জেঠাস? নুসরাত এবার নিজের কপাল চাপড়ায়। নিজের হাসি আর আটকে রাখতে পারল না, ফিক করে হেসে দেয়। রাফিদ মুগ্ধ নয়নে দেখে সেই হাসি। সাদাফ এবার আরও বেশি লজ্জিত অনুভব করলো। নুসরাতকে এভাবে হাসতে দেখে আরও অপ্রস্তুত হয়ে গেল যেন ছেলেটা। রাফিদ অধৈর্য হয়ে বলল, পাগল একটা। ভাসুর হাজবেন্ডের বড় ভাইকে বলে, মানে ভাইয়া হলো ওর ভাসুর, আর উষা আরিশা ননদ। তবে উষা এখন বড় যা হয়ে গেছে আমার ভাইয়ের বউ হয়ে, আর সামিন আপু তো ননাস, আর নুসরাতের বড় বোন তো আমার জেঠাস, বুঝলি? হয়েছে ভাই, থামো এত ফেস। আমার মাথা ঘুরাচ্ছে। তাহলে আমি কি হই ওর? আরে বেকল, তুই ওর দেবর হস, দেবর। হাবা কোথাকার? তুবা ভাবে আমাদেরকে দেবর ডাকে, দেখিস না? সাদাফের মুখটা চকচক করে ওঠে। হ্যাঁ হ্যাঁ, ভাবি তো দেবরই ডাকে তাকে। ইস, মেয়েটার সামনে এভাবে ইজ্জতের ফালুদা বানালো। সে আবারও নিজের ওষ্ঠে হাসি ফুটিয়ে বলে, ভাবি, আমি আপনার দেবর। নুসরাত এতক্ষণ দুই ভাইয়ের তর্ক দেখছিল আর হাসছিল। সাদাফের সম্বোধনে এবার কিছুটা লজ্জা পেল সে। আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এবার রাফিদ গলা ঝেড়ে জিজ্ঞেস করলো, কেমন আছো? নুসরাত লাজুক হেসে উত্তর করলো, জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তুমি তো... রাফিদ আর কিছু বলার আগেই নুসরাত বলল, আপনি তো দেখি সম্পর্কে এইসব ম্যারপেচ মেয়েদের থেকেও খুব ভালো জানেন, বুঝেন। অবাক হচ্ছেন না ভাবি? আমিও হয়েছি। সত্যি করে বলো তো, ভাইয়া আগে আরও বিয়ে টিয়ে করেছেন তুমি? সাদাফ, বাড়াবাড়ি করছিস কিন্তু। সাদাফার কথা বাড়ালো না। নুসরাতের দিকে তাকিয়ে চোখ টিপ দিল। দুষ্টুমির স্বরে বলল, এনজয় ইয়োর টাইম ভাবি। আজকের জন্য ভাইয়াটাকে আপনার হাতে তুলে দিলাম। বলেই সে একটু দূরে বাইকের কাছে গিয়ে দাঁড়ালো। উল্টো দিকে ঘুরে দাঁড়িয়েছে। বড় ভাইকে প্রাইভেসি দিচ্ছে সে। এদিকে রাফিদ নুসরাত দুজনে অপ্রস্তুত। ফোনে কথা হলেও সামনাসামনি কিছুই বলতে পারছে না। তবুও রাফিদ কথা বাড়ানোর জন্য বলল, তোমাকে লাল ড্রেসে বেশ মানিয়েছে। নুসরাত মিষ্টি করে হেসে জবাব দিল, আপনাকেও ব্লু শার্টে বেশ মানিয়েছে। রাফিদও মুচকি হাসলো মেয়েটার কথায়। আর কথা না বাড়িয়ে হাতের বক্সটা নুসরাতের দিকে এগিয়ে দিয়ে বলল, আমার তরফ থেকে ঈদ উপলক্ষে ছোট একটা উপহার। কাল বিকেলে এটা পরে তৈরি থেকো, আমরা এসে তোমাকে নিয়ে যাব। আরিশা আর উষা যাবে বাসায়, গিয়ে তোমাকে নিয়ে আসবে। বিকেলে ঘুরতে বের হবো আমরা। নুসরাত হতবাক হয়ে বক্সটার দিকে তাকিয়ে আছে। সে বক্সটা নিতে চাইল না, তবে রাফিদের জোরাজুরিতে নিতে বাধ্য হলো। বেশি সময়ও নিল না সে। কেউ দেখে ফেললে নুসরাতেরই সমস্যা হবে। তাই আর দুই একটা কথা বলে বিদায় নিয়ে নিল। সাদাফও এগিয়ে এসে বিদায় নিয়েছে ওর থেকে। রাত প্রায় 11টা। আরাফ নিজের বাসার উদ্দেশ্যে বের হবে এখন। আরাফকে তানহাদের বাসায় ডাকা হয়েছিল ঈদ উপলক্ষে কিছু উপহার দেওয়ার জন্য, যা ওনারা আগেই দিতে চেয়েছিলেন, কিন্তু আরাফের পরিবারের পক্ষ থেকে কোনো গিফট নিতে চায়নি। ভুইয়া বাড়ির কর্তারা চান না মেয়ের দিকের লোকজন অযথা খরচ করুক। এমনিতেই তানহাদের পরিবার সচ্ছল নয়, তার উপরে ছেলের পরিবারের জন্য শপিং করা মানে অনেক খরচ, তাই চাপ দিতে চান না। কিন্তু তানহা আর আরাফের বিয়ে ঠিক হওয়ার পর থেকে প্রতি ঈদেই ভুইয়া বাড়ি থেকে তানহাদের পুরো পরিবারের জন্য উপহার পাঠানো হয়। এতে তানহার বাবা অনেক বেশি লজ্জিত হন। ওনারা যতই ভালো হোক, তবুও মেয়ের হবু শ্বশুরবাড়ি থেকে এসব নিতে ওনার আত্মসম্মানে বাধে। তাই এবার যত কষ্টই হোক তিনি উপহার পাঠাবেন বলে নিয়ত করেছিলেন, আর তাই আরাফকে ডেকে রিকোয়েস্ট করে রাজি করান। রাতের খাবার দাবার শেষে আরাফ নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তানহা সঙ্গে এসেছে আরাফকে গেট পর্যন্ত এগিয়ে দিতে।
এর অনুমতি অবশ্য তানহার বাবা মা দুজনেই দিয়েছে। বাসা থেকে গেট অবধি দুজনে নিঃশব্দে হেঁটে এসেছে। গেটের কাছে এসে দুজনে কয়েক পলকের জন্য থমকে দাঁড়িয়েছে। আরাফ একদৃষ্টিতে তাকিয়ে থাকে তানহার দিকে। মেয়েটাকে খুব একটা দেখা হয় না তার, মাস দুয়েকে দুবার বা একবার দেখা হয়। সে জানে তার এমন নির্লিপ্ততা, গাছাড়া ভাব তানহাকে কষ্ট দেয়, কিন্তু সে নিজেদের মধ্যে সর্বদা একটু দূরত্ব তৈরি করে রাখে। ভালোবাসার মানুষ সর্বদা চোখের সামনে থাকলে মনে নিষিদ্ধ অনুভূতি তৈরি হয়, আর সে বিয়ে ব্যতীত কোনো ধরনের ভুল কিছু করতে চায় না, তাই এই দূরত্ব। আরাবকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে তানহা কুণ্ঠিত বোধ করে, লজ্জায় হাঁসফাঁস করে। কোনো ছেলে যদি এমনভাবে তাকিয়ে থাকে তাহলে নিজের মাঝে অস্বস্তি হবে, এটাই স্বাভাবিক। তানহারও হচ্ছে। সে কিছু বলতেও পারছে না। আরাব নিজে থেকে বিদায় না নিলে সে কি করে আগ বাড়িয়ে বিদায় দিবে? ব্যাপারটা একটু দৃষ্টিকটুর। আরাব নিজেকে কিছুটা ধাতস্থ করে, গলা পরিষ্কার করে নেয়, মৃদুস্বরে অনুরোধ করে বলে, কালকে আমার দেওয়া শাড়িটা পরো সকালে, সকাল সকাল যেন আমার দেওয়া জিনিস তোমার গায়ে থাকে, এই বলে দিলাম। ছবি তুলে আমাকে সেন্ড করো, কেমন? তানহা কিছুটা বিচলিত হয়, আমতা করে মিহিস্বরে বলে, বাবা মা বাসায়, এখন আমি আপনার দেওয়া শাড়ি পরলে ওনারা জিজ্ঞেস করবে কে দিয়েছে। যদি বলি আপনি দিয়েছেন আর সকাল সকাল সেটাই পরেছি, তাহলে বাবাও কষ্ট পাবেন। বাবাও ঈদের জামা এনেছেন। আর আমি যে কষ্ট পাবো সেটা। কেমন কাতস্বরে কথাটা বলল আরাফ। তানহা হকচকিয়ে যায়। কি বলবে সে এখন? ঠিকই তো, উনিও তো কষ্ট পাবেন। আরাফ উত্তরের আশায় তাকিয়ে থাকে তানহার মুখের দিকে। তানহা নিশ্চুপ, কিছুক্ষণ দোনামোনা করে বলে, একটা কথা বলি? বলো। না মানে বলছিলাম যে সকালে একবার রুমে বসে আপনার দেওয়া শাড়িটা পরে কিছু ছবি তুলে আপনাকে দিলাম, আর বাবাকে খুশি করার জন্য বাইরে বের হলাম বাবার দেওয়া জামা পরে। তাহলে হবে? রাগ করবেন? দুপুরে একেবারে পরবো আপনার দেওয়া শাড়ি। আরাফ কিছুক্ষণ ভাবল, নিগুড় দৃষ্টিতে পরখ করল তানহার অস্থিরতা, চিন্তা। সে কিছুটা দমে গেল। এত প্রেসার দেওয়া ঠিক হবে না। সে ওষ্ঠে হাসি ফুটিয়ে সায় জানালো, অনুমতি দিল এমন করার। তানহাও বেশ খুশি হলো আরাফের সম্মতি পেয়ে। অতপর আরাফ তানহার থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলো তাদের বাসার গেট ছেড়ে। তানহা তখনও ঠাই দাঁড়িয়ে রয়, যতক্ষণ পর্যন্ত কালো রঙের বাইকটা দেখা যায়। আরাফের বাইকটা অদৃশ্য হতেই সে নিজেও বাসার দিকে পা বাড়ায়। এদিকে গালিব একের পর এক টেক্সট কল দিয়েই যাচ্ছে প্রিয়তাকে, কিন্তু প্রিয়তার কোনো খবরই নেই। প্রিয়তার গ্রামের বাড়ি মাধবদী। ঈদ উদযাপন করতে গ্রামের বাড়িতে এসেছে সে। এতদিন পর কাজিনদের পেয়ে খুব আনন্দ উল্লাসে আছে সে। আর সেই সাথে নেটের সমস্যা তো আছেই। বাড়িতে ওয়াইফাই আছে, কিন্তু সন্ধ্যা থেকে কারেন্ট না থাকায় অনলাইনে যেতে পারছে না। এদিকে গালিবের ধৈর্য আর কুলায় না। সে ভেবেছিল ঈদের দিন মেয়েটাকে নিয়ে ঘুরতে বেরোবে, এর মধ্যে দুজনের বন্ধুত্বটাও আরও গাঢ় হবে। অথচ দেখো, মেয়ে শহর ছেড়ে বসে আছে। মেয়েটার জন্য কেনা শাড়িটাও দেয়া হলো না। ভুইয়া বাড়িতে পুরো হুলুস্থুল কারবার। আরিশা আসার পর থেকেই শুরু হয়েছে ওদের হাসাহাসি, কথা কাটাকাটি। একেবারে দুজনে কেমন বাড়িটা মাথায় তুলে রেখেছে। উষা ড্রয়িং রুমে ফ্লোরে বসে আরিশার হাতে মেহেদি দিয়ে দিচ্ছে, কখনো বা বাড়ি থেকে চিপস বা চানাচুর মুখে তুলে নিচ্ছে। সাগর ডিভানে বসে ধৈর্যের সহিত মেয়েটার প্রতিটি মুভমেন্ট কড়া নজর রাখছে। সাগর বাসায় এসেছে ঘণ্টাখানেক হবে। এই মেয়েকে না হলেও 20 বার ইশারা করেছে রুমে আসতে। ইশারা না হয় বুঝেনি, গলা উঁচিয়ে কয়েকবার বলেছে রুমে যাওয়ার কথা। কিন্তু এই মেয়ে কি এত সহজে কথা শুনে? রাগে তো মাথা ফেটে যাচ্ছে তার। কই স্বামী বাহির থেকে এলো, একটু আদর যত্ন করবে তা না, উল্টো ইগনোর করছে। দেখো, চোখের ইশারা করলেও কেমন ভেঙচি কাটে। চোখ গরম করে তাকাচ্ছে তার দিকে। মেজাজটা পুরোটাই বিগড়ে আছে তার। কখন যে এই রাগের ব্যাড ইফেক্ট পড়ে কে জানে। পাশেই নিহাল বসে মাঝে মাঝে সাগরকে খোঁচাচ্ছে। সে কখনোই সাগরের অস্থিরতা দেখে মুখ টিপে হাসছে। কিছুক্ষণ গালিবের সাথে এটা নিয়েও মজা নিয়েছে কলের মাধ্যমে। সাগর অতিষ্ঠ হয়ে নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ায়। সেই সময় মারিয়া জামানো এসেছে তাদের কাছে। সাগর যেন আরও একটা সুযোগ পেল। অন্তত চাচি আম্মার সামনে রুমে যাওয়ার কথা বললে চাচি আম্মাই উষাকে তাড়া দিবে রুমে যাওয়ার জন্য। এতদিন তো সাগরকে 1 মিনিটের জন্যও চোখের আড়াল করেনি। যেই ও সুস্থ হয়ে গেছে অমনি মেয়েটা এভাবে পোল্টি মারল। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে সাগর। সিঁড়ির দিকে যেতে যেতে হতাশা মিশ্রিত স্বরে বলে, একটু রুমে আয় তো উষা, দরকার আছে।
পারবো না, দেখছেন না আপুকে মেহেদি দিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে সাগরের পা জোড়া থেমে যায়। সে দাঁত কিরমির করে অগ্নিদৃষ্টিতে তাকায় উষার দিকে। সাগরের অগ্নিরূপ দেখে উষা নিজের দৃষ্টি লুকায়, মাথা নত করে। আরিশা নিজের সাফাই গাওয়ার মতো করে জবাব দেয়,